আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের পঞ্চম সপ্তাহের গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে মোট 16টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তো এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রিডটা রয়েছে। যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমার যেটা দরকার সেটা কিন্তু দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 122। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে আরোহের প্রকারভেদ। অ্যাসাইনমেন্টটি হচ্ছে জানা থেকে অজানায় গমনই প্রকৃত আরোহের প্রাণ, ধারণাটির যৌক্তিক বিশ্লেষণ করো। নির্দেশনাগুলো লক্ষ্য করো। আরোহমূলক লম্ফ, প্রকৃত আরোহের প্রকারভেদ উপস্থাপন, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণসহ লেখা, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিয়ে সম্পর্ক ব্যাখ্যা, জানা থেকে অজানায় গমনই প্রকৃত আরোহের প্রাণ, ধারণাটির যৌক্তিকতা নিরূপণ ও নিজস্ব মত উপস্থাপন। তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটির উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে জানা থেকে অজানায় গমনই প্রকৃত আরোহের প্রাণ, ধারণাটির যৌক্তিক বিশ্লেষণ। এখানে দেখো সাধারণভাবে লিখলে চলবে, ক খ গ ঘ দিয়ে লেখার কোনো দরকার নেই। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ক খ গ ঘ দিয়ে লেখা হয়েছে, এগুলো দেওয়া লাগবে না, ঠিক আছে? ডাইরেক্ট সাধারণভাবে এখান থেকে লেখা শুরু করলে হবে। বিষয়বস্তু উপস্থাপনা, সাধারণভাবে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে আরোহ বলে। আমাদের অভিজ্ঞতার মাধ্যমে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে আমরা যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে আরোহ অনুমানের সাহায্যে কোনো একটি শ্রেণী সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। অর্থাৎ এই অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে নিরীক্ষিত ঘটনা থেকে অনিরীক্ষিত ঘটনায় এবং বিশেষ থেকে সার্বিক বাক্যে পদার্পণ করি। এক্ষেত্রে কতিপয় দৃষ্টান্ত পরীক্ষা করে আরোহমূলক লম্ফের সাহায্যে সংশ্লিষ্ট শ্রেণীর সকল সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। এরূপ অনুমানের আশ্রয় বাক্যগুলো সাধারণত বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়ে থাকে। যেমন দেখো এখানে কি কি লেখা আছে। রাশেক হয় মরণশীল, বারেক হয় মরণশীল, তারপর আছে কি শাকের হয় মরণশীল, জাকের হয় মরণশীল, রাশেদা হয় মরণশীল, মোর্শেদা হয় মরণশীল, তামান্না হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আলোচ্য দৃষ্টান্ত অনুসারে আমরা প্রথমে অভিজ্ঞতার মাধ্যমে রাশেক, বারেক, শাকের, জাকের, রাশেদা, মোর্শেদা ও তামান্নার মরণশীলতা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। এরপর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপন করে এবং কার্যকর নিয়ম অনুসারে সব মানুষের মরণশীলতা সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। আর সার্বিক যুক্তিবাক্য স্থাপনের এই প্রক্রিয়াই হলো আরোহ অনুমান। বিভিন্ন যুক্তিবিদ কর্তৃক প্রদত্ত নিম্নোক্ত সংজ্ঞায় আরোহ অনুমানের এই বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে বলেন, ইন্ডাকশন দেন is that operation of the mind by which we infer that what we know to be true in particular case or cases will be true in all cases which resemble the former in certain assignable respects. যুক্তিবিদ বেইন তার লজিক ইন্ডাকশন গ্রন্থে বলেন, ইন্ডাকশন is the arriving at general proposition by means of observation of facts. যুক্তিবিদ কার্ভেইট রিড তার ইন্ডাকটিভ লজিক বইয়ে বলেন, by induction we mean the inferential passage to the universal proposition based on observation in reliance on the uniformity of nature. সুতরাং উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা আরোহ অনুমানের সংজ্ঞায় বলতে পারি, যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে আরোহাত্মক উল্লম্ফনের সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে আরোহ অনুমান বলে। তারপর দেখো আরোহের শ্রেণী বিভাগ। আরোহ সম্পর্কিত পূর্ববর্তী যুক্তিবিদগণের মতামত বিচার বিশ্লেষণ করে যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আরোহের শ্রেণী বিভাগ করতে গিয়ে প্রথমে একে দুটি প্রধান ভাগে বিভক্ত করেন, যথা প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ এবং অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আরোহকে মোট 6 ভাগে বিভক্ত করেছেন: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল প্রদত্ত আরোহের শ্রেণীকরণ নিম্নোক্ত ছকে দেখানো হলো। এই ছকটা তোমাদের অঙ্কন করতে হবে। আরোহ
প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এরপর দেখো সংজ্ঞা, উদাহরণ, বিশ্লেষণ। প্রথমে আমরা দেখি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আরোহ অনুমানে যে প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অন্যান্য আরোহের ন্যায় কেবল বিশেষ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত টানা হয়। আলোচ্য দৃষ্টান্তের রাসেল, রাহেলা, রেহানা, রাজীব প্রমুখ কতিপয় ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকারণ আবিষ্কার পূর্বক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে সব মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এটি বৈজ্ঞানিক আরোহের একটি যথার্থ দৃষ্টান্ত। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ। ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ আনসাইন্টিফিক ইন্ডাকশন। যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও অবাধ বা বিরোধহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এই অনুমান প্রক্রিয়ায় কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা নেই বলেই এটিকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। আবার এর সিদ্ধান্তে যে সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করা হয় তার অন্তর্গত সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে অল্প সংখ্যক সমজাতীয় দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিকীকরণ করা হয় বলে একে অপূর্ণ গণনামূলক আরোহণও বলা হয়ে থাকে। অবৈজ্ঞানিক আরোহের সূত্র। অবৈজ্ঞানিক আরোহ মূলত যে সূত্রটি অনুসরণ করে তা হলো এই ধরনের ঘটনা সবসময় এভাবেই ঘটতে দেখেছি, এর বিরুদ্ধে কোনো দৃষ্টান্ত কখনো দেখিনি, সুতরাং ঘটনাটি সত্য। অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ হচ্ছে, আমি এ পর্যন্ত যত বক দেখেছি এর সবগুলোই সাদা রঙের দেখেছি, একটি বকও অন্য রঙের দেখিনি। আমার এই বিরোধহীন ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতা থেকেই অনুমান করলাম যে সকল বক হয় সাদা। অর্থাৎ কেবলমাত্র অবাধ বা বাধাহীন অভিজ্ঞতা ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর বিশ্বাস স্থাপন করে আমি একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম। এক্ষেত্রে বক কেন সাদা হলো তা নির্ণয়ের বা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করা হয়নি, তাই আমার সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াটি হলো অবৈজ্ঞানিক আরোহ। সম্পর্ক ব্যাখ্যা। প্রথমে আমরা দেখি বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যকার সাদৃশ্যসমূহ। 1 নম্বর, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই ঘটনার পর্যবেক্ষণ ভিত্তিক, কেননা উভয় আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করতে হয়। 2, উভয় আরোহের লক্ষ্য হলো সিদ্ধান্তে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা। 3, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই আরোহাত্মক ও লম্ফন উপস্থিত থাকে, কারণ উভয় আরোহী জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিততে এবং বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়, আর এই কারণেই উভয় আরোহী প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। 4, উভয় আরোহী প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপন পূর্বক জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে এবং বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়, অর্থাৎ উভয় আরোহী প্রকৃত নিয়মানুবর্তিতা নীতির উপর প্রতিষ্ঠিত প্রকৃতির। এরপর দেখো বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্যসমূহ। তোমাদের যে কোনো 5টি লিখলে চলবে, এনি 5। 1 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর প্রতিষ্ঠিত। 2, বৈজ্ঞানিক আরোহে যে কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এই পদ্ধতিতে অপ্রাসঙ্গিক বিষয়গুলো অপনয়ন করা যায়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কেবলমাত্র অবাধ অভিজ্ঞতা বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর প্রতিষ্ঠিত বলে এতে কোনো কিছু অপনয়ন করার সুযোগ থাকে না। 3, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত বলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর প্রতিষ্ঠিত বলে এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়। 4, বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঅর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত হিসাবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত হিসাবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। 5, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত বলে সিদ্ধান্ত কোনো বিরোধী দৃষ্টান্ত দ্বারা বাতিল হয় না, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র অবাধ বা বাধাহীন অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত বলে এর সিদ্ধান্ত যে কোনো বিরোধী দৃষ্টান্ত দ্বারা বাতিল হয়। 6, বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহ একটি অপরিহার্য প্রক্রিয়া, কারণ সকল বৈজ্ঞানিক সত্য এই আরোহের উপর প্রতিষ্ঠিত।
কিন্তু অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে কোনো অপরিহার্য প্রক্রিয়া নয়, কারণ এই আরোহ প্রক্রিয়াটি কেবলমাত্র প্রকল্প প্রণয়নে সহায়তা করে থাকে। 7. বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণের সময় নিরীক্ষণ, পরীক্ষণ, প্রকল্প প্রণয়ন, অপনয়ন ইত্যাদি স্তর অতিক্রম করতে হয়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহে এসব স্তর অতিক্রম করতে হয় না। 8. বৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার চেয়ে দৃষ্টান্তের গুণগত মানের উপর গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের গুণগত মানের চেয়ে দৃষ্টান্তের সংখ্যার উপর গুরুত্ব আরোপ করা হয়। 9. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত বলে এর বৈজ্ঞানিক মূল্য আছে। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত নয় বলে এর তেমন কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। 10. বিজ্ঞানের বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় বলে বৈজ্ঞানিক আরোহ একটি জটিল পদ্ধতি। পক্ষান্তরে কেবল অবাধ অভিজ্ঞতা নির্ভর বলে অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল পদ্ধতি। নির্দেশিত বিষয়টির যৌক্তিকতা নিরূপণ ও নিজস্ব মত উপস্থাপন। আরোহে আমরা জানা থেকে অজানায় গমন করি, অর্থাৎ দেখা ঘটনা থেকে অদেখা বিশেষ দৃষ্টান্তসমূহ প্রত্যক্ষ করি এবং তা থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। বৈজ্ঞানিক আরোহ দুটি মৌলিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। আমরা জানি যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতিরই কিছু মৌলিক নিয়ম থাকে, তাই বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি মৌলিক নিয়মের উপর নির্ভরশীল। এই দুটি মৌলিক নিয়ম হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি প্রথমে আমরা দেখি। এর অর্থ হলো প্রকৃতি সবসময় একই অবস্থায় একই নিয়মে কাজ করে। প্রকৃতিতে এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটে না। আমরা জানি বৈজ্ঞানিক আরোহে কয়েকটি বিশিষ্ট ঘটনা পর্যবেক্ষণ করে যে জ্ঞান পাওয়া যায় তার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়। আর যে নীতির ভিত্তিতে এই ধরনের সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয় তা হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কারণ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতিতে অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা ঘটে, তাই যে সকল বিশেষ বিশেষ ঘটনা যে রূপে ঘটেছে অনুরূপ অবস্থায় অবশিষ্ট যাবতীয় ঘটনা সেরূপে ঘটবে বলে বিবেচনাপূর্বক বিশেষের ভিত্তিতে সার্বিক বা কতিপয়ের ভিত্তিতে সব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপর দেখো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মের অর্থ হলো প্রতিটি কার্য বা ঘটনারই একটি কারণ আছে। কারণহীন কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, কেননা নিছক শূন্য থেকে কোনো ঘটনার সূত্রপাত হতে পারে না। তাই জগতের যাবতীয় ঘটনাই কার্যকারণ নিয়মে শৃঙ্খলিত। সুতরাং এখানে একটার উদাহরণ আছে, তোমরা পড়ে নেবে। সুতরাং বৈজ্ঞানিক আরোহ সর্বদাই কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। উল্লেখ্য প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম এই দুটি মৌলিক নিয়মের সহায়তায় আরোহ অনুমানের আকার পাওয়া যায় বা বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায়। সেজন্যই এই দুটি মৌলিক নিয়মকে আরোহের আকারগত ভিত্তিও বলা হয়। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।